রিসেন্টলি ইউকেতে অ্যাপ্লাই করার পর আমার অনেক স্টুডেন্টরাই জানতে চাচ্ছে যে স্যার আমার সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আমি কেন রিজেক্ট হলাম। সো এর পিছনে অনেক রিজনই থাকতে পারে, বাট সবচেয়ে বড় কারণটা হচ্ছে একটা প্রপার প্ল্যানিং না থাকা। এই ভিডিওতে আমি খুবই সিম্পল ভাবে বলতে যাচ্ছি ইউকেতে অ্যাপ্লাই করার আগে আপনার কি কি প্রিপারেশন নেওয়া দরকার, কোন মিস্টেক গুলো সাধারণত স্টুডেন্টরা করে, এবং আপনি কিভাবে আপনার একটা স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করে ভিসা রিজেকশনটা অ্যাভয়েড করতে পারেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সার্ভেনিক্স এন্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো উইদাউট এনি মোর ডিলে, লেটস গেট স্টার্ট। ওয়েল, লেটস টক অ্যাবাউট সাম বেসিক প্রিপারেশন। সবার আগে আমরা কথা বলবো একাডেমিক ডকুমেন্টস নিয়ে। আপনার এসএসসি, এইচএসসি অথবা ব্যাচেলর সার্টিফিকেট বা ডকুমেন্টস গুলো সুন্দরভাবে রেডি থাকতে হবে। অ্যান্ড যদি আপনার 1-2 বছরের গ্যাপ থাকে কিংবা আপনার একাডেমিক স্কোর একটু কম থাকে, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তা করি, তাহলে আপনার এসওপিতে একটা প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে। ফর এক্সাম্পল, আপনি বলতে পারেন জব, ফ্যামিলি ইস্যু অথবা স্কিল ডেভেলপমেন্ট। ইট কুড বি এনিথিং বাট লজিক্যাল। সো গ্যাপ থাকাটা প্রবলেম না, আনএক্সপ্লেইনড গ্যাপ থাকাটা প্রবলেম। ওয়েল, দ্য সেকেন্ড থিং ইজ ইংলিশ রিকোয়ারমেন্ট অ্যান্ড ইউনিভার্সিটি সিলেকশন। এখানে মোস্ট ইউনিভার্সিটি কিন্তু আইএলস চায়, যদিও অনেক ইউনিভার্সিটি পাওয়া যায় যেগুলো আইএলস ওয়েভারও দেয়। মানে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি ইংলিশ মিডিয়াম হয় তাহলে আপনি আইএলস ওয়েভারের দ্বারাও সুযোগ পাবেন। ইন দ্যাট কেস মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ডিপেন্ডিং অন দ্য এজেন্সিস। বাট বাট আই স্ট্রংলি সাজেস্ট দ্যাট আমরা যারা স্টুডেন্টরা আছি আমরা যেন এক্ষেত্রে একটু সময় নেই এবং অনেকগুলো ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখি যে ওই ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্টটা আসলে কি। দেন ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তারই পাশাপাশি মনে রাখতে হবে আমরা যে সাবজেক্ট সিলেক্ট করতে যাচ্ছি ওই সাবজেক্টটা আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে কতটুকু মিল খাচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বড় ভুলটা যা হয়, আমরা অনেকেই এজেন্টের উপর নির্ভর হয়ে যাই অথবা আমরা দেখি যে অন্যান্য স্টুডেন্টরা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করে ভিসা পাচ্ছে এবং আমরাও র্যান্ডমলি ওই সাবজেক্টটা চুজ করে নিই। এক্ষেত্রে কি হয়, আপনার সাবজেক্ট আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায়, দেন আপনার ভিসা রিজেকশনের সম্ভাবনাটা বেড়ে যায়। দ্য থার্ড ওয়ান ইজ ফাইন্যান্সিয়াল প্রিপারেশন। এখানে স্টুডেন্টের একটা ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট মানে এমন একটা অ্যাকাউন্ট যেটার 28 দিন কমপ্লিট হয়েছে। অ্যান্ড আপনার স্পন্সর যেই হন না কেন, ইট কুড বি ইউর ফাদার, হাজব্যান্ড ওর এনিওয়ান ফ্রম দ্য ফ্যামিলি, ওনার সাথে আপনার রিলেশনশিপ প্রুফ থাকতে হবে, এজ ওয়েল এজ ওনার ইনকাম সোর্সেরও কিন্তু একটা প্রপার প্রুফ থাকতে হবে। ওকে, সো এখন আমরা কথা বলবো কিছু কমন মিস্টেক নিয়ে। এখানে সবার আগে যে মিস্টেকটা আমরা করি, আমরা এজেন্টের দ্বারা র্যান্ডম কিছু এসওপি ক্রিয়েট করি বা এজেন্ট আমাদের যে এসওপি দেয় আমরা সেটাই অ্যাকসেপ্ট করে নিই। আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে এজেন্টরা যে জিনিসটা করে তারা কপি পেস্টের কাজটা খুব বেশি করে। মানে একই এসওপি লেটার 10 জন, 15 জন বা এরও বেশি ক্যান্ডিডেটদেরকে তারা দিয়ে দেন এবং ওই ক্যান্ডিডেটরা তাই হুবহু গিয়ে অ্যাপ্লাই করেন। এর ফলে আপনার ভিসাটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা আবারও বেড়ে যাচ্ছে। কারণ ভিসা অফিসাররা যখন আপনার ইন্টারভিউ নেবেন, এখানে ইন্টারভিউটাও কিন্তু ম্যাটার করে, ইন্টারভিউ নেবেন তখন আপনার এসওপি শুনে যদি তার মনে হয় যে এই একই কথা আমি আরো কারো মুখ থেকে শুনেছি, অবশ্যই সে আপনাকে রিজেক্ট করে দেবে। আবার অনেক সময় এরকমটাও হয় যে ওই এসওপি লেটারটা আপনার পার্সোনালিটির সাথে যায় না বা আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখাচ্ছেন বা আপনার যে অন্যান্য ডকুমেন্টস আপনি দেখাচ্ছেন তার সাথে অনেকটাই মিল খাচ্ছে না। সো এখানে আপনার এসওপি লেটার ক্রিয়েট করার ক্ষেত্রে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে যে আপনি যেন পার্সোনালি ওই লেটারটা ক্রিয়েট করেন। হতে পারে আপনি অনেকগুলো এসওপি লেটার দেখে আইডিয়া নিলেন, কিন্তু ফিনিশিংটা আপনার মাধ্যমে হওয়া উচিত। কথা বলতে বলতে রাত হয়ে যাচ্ছে, এদিকে আমার চাও চলে এসেছে। তো চা খেতে খেতে বলি, আমাদের মিস্টেক নাম্বার 2 হচ্ছে ইন্টারভিউকে সিরিয়াসলি না নেওয়া। এখানে আমরা মনে করি যে আমার আইএলটিএস স্কোর খুবই ভালো, আমার কমিউনিকেশন স্কিলও খুবই ভালো, সো আমি খুব সহজেই আমার ইন্টারভিউটা পাস করব। কিন্তু এখানে আসলে আপনার কমিউনিকেশন স্কিলের সাথে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনফরমেশন। আপনি কি আপনার ইউনিভার্সিটি সম্পর্কে ভালো করে জানেন? আপনি কি আপনার সাবজেক্টটা কি ভালো করে বুঝেন? অথবা যে দেশে আপনি যেতে চাচ্ছেন ওই দেশটাকে আপনি কতটুকু জানেন? এই সমস্ত কিছু ঘিরেই কিন্তু আপনার ইন্টারভিউটা থাকে। আর এগুলো তো গেল মেজর পয়েন্ট। তারই সাথে সাথে আপনার থাকে আপনার হবি কি,
কোন মুভি আপনি দেখতে পছন্দ করেন এবং আরো অনেক কিছু। সো এই ইন্টারভিউটা আসলে আমি যদি এখন কভার আপ করতে যাই তাহলে ভিডিও খুব বড় হয়ে যাবে। তাই আমি বলবো যে আপনাদের জন্য আমি চাইলে আলাদা একটা ইন্টারভিউ এর ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে দিয়ে দেব। আশা করি সেটাও আপনাদের জন্য কাজের হবে। সম্পূর্ণ ডিটেইলড ভিডিও থাকবে ইন্টারভিউ নিয়ে। আজকের জন্য ওইগুলো নিয়ে আমরা আর কথা বলছি না। সো মনে রাখতে হবে আপনার কিন্তু ইন্টারভিউ এর জন্য সঠিক একটা প্রিপারেশন দরকার। সো আপনাকে সময় দিয়ে ইউনিভার্সিটি সম্পর্কে জানা উচিত, আপনার সাবজেক্ট সম্পর্কে জানা উচিত, আপনার ওই দেশটা সম্পর্কে জানা উচিত এবং বারবার প্র্যাকটিস করা উচিত যাতে আপনি ইন্টারভিউয়ে গিয়ে আপনার 100% দিতে পারেন। নাও লেটস টক অ্যাবাউট সাম স্মার্ট অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজিস এন্ড সবার আগে ইউনিভার্সিটি সিলেকশন। ফার্স্ট, definitely go for your dream university as well as choose some other universities which are in similar ranking to your first priority. The second thing is subject logic strategy. এখানে সাবজেক্ট সিলেক্ট করার সময় আপনার অলওয়েজ এই তিনটা শব্দ কানেক্ট থাকতে হবে, যেটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। ডোন্ট ওয়ারি, আমি এখানে গ্রামার নিয়ে কথা বলবো না। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে আপনার পাস্ট এন্ড প্রেজেন্ট, এবং এই প্রেজেন্টের উপর নির্ভর করে আপনার ওই সাবজেক্টের উপর নির্ভর করে আপনাকে একটা ফিউচারও কিন্তু বাছাই করে নিতে হবে। টু বি মোর ক্লিয়ার অ্যাবাউট ইট, ইউ উইল ফেস আ কোয়েশ্চেন ইন ইয়োর ইন্টারভিউ উইচ ইজ হোয়াট উইল ইউ ডু আফটার কমপ্লিটিং ইয়োর স্টাডিজ। সো এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এন্ড আপনি যে সাবজেক্ট সিলেক্ট করলেন ওই দুইটার সাথে মিল থাকতে হবে। আমরা অনেকেই এই প্রশ্নের উত্তরটা না বুঝে দিয়ে দিই, যার ফলে আমাদের ভিসা রিজেকশনের চান্স আবারও বেড়ে যায়। ফর এক্সাম্পল, আপনি যদি বিজনেস স্টাডি প্রোগ্রামে ইউকে আসেন তাহলে আপনার ফিউচারটাও রাখতে হবে বিজনেস নিয়ে। এখানে আপনি এভাবে উত্তর দেবেন না যে বিজনেস স্টাডি প্রোগ্রাম শেষ করার পর আমি অ্যাক্টিং এর দিকে মুভ করব। আওয়ার থার্ড স্ট্র্যাটেজি ইজ অ্যাপ্লাইং আর্লি। আমরা অনেকেই খুব দেরিতে অ্যাপ্লিকেশন করে থাকি, ফলে আমাদের জন্য সিট সংখ্যাটাও খুবই লিমিটেড থাকে। আমাদের উচিত যতটুকু দ্রুত সম্ভব আমরা যেন অ্যাপ্লিকেশন করে রাখি। দেরিতে অ্যাপ্লিকেশন করার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা জানি না যে আমাদের কোন ইনটেকের জন্য কখন অ্যাপ্লিকেশন করা উচিত। সো ইফ ইউ আর লুকিং ফর সেপ্টেম্বর ইনটেক, ইউ শুড অ্যাপ্লাই বিটুইন জানুয়ারি টু মার্চ, অ্যান্ড ফর জানুয়ারি ইনটেক ইউ শুড অ্যাপ্লাই বাই জুলাই টু সেপ্টেম্বর। মনে রাখবেন, আর্লি অ্যাপ্লিকেশন মিনস মোর অপশনস। সো ইউকেতে অ্যাপ্লিকেশনটা লাকের কোনো খেলা না, ইটস এ প্ল্যান্ড প্রসেস. You should have a proper plan before applying to UK. I hope the video was helpful for you. If you want to know more about UK's lifestyle, application process, or how to pass your interview, you may subscribe the channel and comment below, because I'm definitely going to give you more and more. Till then, bye bye, take care, Allah Hafiz.